স্নেহের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আখিমণি দাস, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও আজকে ক্লাসটি করার জন্য। আমি আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি। আমরা জানি যে উন্নত উদ্ভিদ দুই ধরনের হয়, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। আবৃতবীজি উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে এবং কোথায় তাদের অবস্থান সেই সম্পর্কে আমরা জানব। এর প্রধান অংশগুলোর প্রকারভেদ, কাজ এবং মানব জীবনে এসব অঙ্গের অবদান কী সেই সম্বন্ধেও আমরা জানব। এই অধ্যায় শেষে আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, মূলের প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব, কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব। তাহলে আমরা মূল অংশে চলে যাই। আমাদের আজকের পাঠের মূল বিষয় হলো আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আমরা চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই। এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায়। কিছু কিছু উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। এদের ফুল, ফল ও বীজ হয়। এরা সপুষ্পক উদ্ভিদ। যেমন আম, জাম, ছোলা, লাউ, ধান, গম ইত্যাদি। ধান, গম, ঘাস একবীজপত্রী ও আম, কাঁঠাল, সরিষা, মরিচ এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। আবৃতবীজি সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়। আবৃতবীজি সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা হলো উন্নত উদ্ভিদ। সবচেয়ে উন্নত উদ্ভিদ হলো আবৃতবীজি সপুষ্পক উদ্ভিদ। তাহলে দেখো, সপুষ্পক উদ্ভিদ আবার দুই ধরনের হয়, একটা হলো একবীজপত্রী আর একটা হলো দ্বিবীজপত্রী। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে আমরা আজকে কথা বলি। যে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। আমরা এখানে দেখি বিটপ। বিটপটা কি? উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে কি বলা হয়? বিটপ বলে। বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ডে পর্ব, পর্বমধ্য, শীর্ষমুকুল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। এ কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্রটা আমরা মিলিয়ে নেই। অর্থাৎ এখানে দেখো যা আছে, অর্থাৎ মাটির উপরে যে অংশগুলো সেই অংশগুলোকে একত্রে কি বলা হয়? বিটপ বলা হয়। তাহলে বিটপের মধ্যে কি কি আছে? কাণ্ড, পাতা, ফুল, ফল এগুলো আছে। এবার আমরা দেখি কাণ্ড। কাণ্ড কোথায়? এই যে এটা হলো কাণ্ড। প্রধান মূলের সাথে লাগান মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। এই যে এই কাণ্ড থেকে পাতা উৎপন্ন হয় এবং শাখা প্রশাখা উৎপন্ন হয়। পাতা, শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। এই যে এখানে এই পাতাগুলোর মধ্যে কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। ফুল, এখানে দেখব ফুল। ফুলটা কি? পত্র কক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল এবং মরিচ হয়। যেহেতু আমরা মরিচ গাছ নিয়ে কথা বলতেছি, তাহলে এখানে হলো এই পত্রকক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়, অর্থাৎ মরিচের ফুলগুলো হয় সাদা রঙের বেসিক্যালি, এবং এই ফুলগুলোর থেকে কি হয়? ফল হয়, অর্থাৎ মরিচ আমরা এখানে ফল হিসেবে ধরে নিলাম। ফল বুড়ো হয়ে ঝরে যায়।
ফুল কি হয়, ফুল বড় হয়ে ঝরে যায়, ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে কি হয়, ফল সৃষ্টি হয়। গর্ভাশয়ী বড় হয়ে ফলে পরিণত হয়, যেমন মরিচ গাছের ফলই হলো মরিচ। তাহলে আমরা কি বললাম, যে ফুল বুড়ো হয়ে যায়, ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে, গর্ভাশয়ী বড় হয়ে ফলে পরিণত হয়, যেমন মরিচ গাছের ফলই হলো তোমার মরিচ। এবার আমরা দেখব মূল। উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই হলো মূল। উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই হলো মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। মানুষ কি মনে করে, যে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। অধিকাংশ ক্ষেত্রেই এ বক্তব্যটি সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচের জন্মে। কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচেও জন্মে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ। এই আদা, হলুদ, পেঁয়াজ এগুলো কিন্তু তোমার কাণ্ড এবং এরা কিন্তু মাটির নিচেই থাকে। এ ব্যাপারে তোমরা উপরের ক্লাসে আরও ভালো করে জানতে পারবে। সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। সাধারণত মূল কোথা থেকে উৎপন্ন হয়, ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল বা ফল হয় না। মূলের মধ্যে পাতা, ফুল, ফল হয় না। সাধারণত মূল নিম্নগামী। সাধারণত মূল কিগামী, নিম্নগামী। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে কি হয়, প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখা মূল, শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। তাহলে প্রধান মূল থেকে শাখা মূল, শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। আর আমরা এখানে নতুন শব্দ হিসেবে কি কি জেনেছি, সপুষ্পক, বিটপ, কাণ্ড, পর্বমধ্য এবং ভ্রূণমূল। এই শব্দগুলো আমাদের কাছে নতুন। এখন আমরা দেখি একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। এটা একটা আদর্শ মূল এবং এই আদর্শ মূলের কি কি অংশ আছে। আছে স্থায়ী অঞ্চল, আছে মূল রুম অঞ্চল, আছে বর্ধিষ্ণু অঞ্চল এবং আছে মূলত্র অঞ্চল। মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূল টুপি বা মূলত্র। এই যে এটা হলো মূল টুপি বা মূলত্র। আঘাত থেকে মূলকে রক্ষা করা হলো এর কাজ। এর পেছনে মসৃণ অংশটি বর্ধিষ্ণু অঞ্চল। এর পিছনে যে অংশটা এটাকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল। এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে। এই এলাকার পেছনে সূক্ষ্ম লুমস মূলরুম অঞ্চল নামে পরিচিত। এই যে এখানে লুমস অংশ যেটা, এটা হলো মূলরুম। মূলরুম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই মূলরুম দিয়ে উদ্ভিদ কি শোষণ করে, পানি শোষণ করে। এই অঞ্চলের পরের যে স্থায়ী এলাকা অবস্থিত এটাকে বলা হয় স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা, প্রশাখা ইত্যাদি কি হয়, বের হয়। এই অধ্যায়ে আমরা নতুন শব্দ শিখলাম হলো মূলরুম, মূল টুপি ও মূলত্র। মূলের প্রকারভেদ। সব গাছের মূল কি এক ধরনের হয়? ধানের মূল আর আম গাছের মূল কি এক ধরনের? বটের ঝুড়িও আসলে এক ধরনের কি মূল। উদ্ভিদের প্রয়োজনে এই মূলগুলো ভিন্ন রূপ ধারণ করে। বটের ঝুড়ি মূল, কেয়া গাছের ঠেস মূল, পানের আরোহী মূল। উদ্ভিদের বিশেষ প্রয়োজনে এরা বিশেষ ধরনের কাজ করে থাকে। তাহলে বটের ঝুড়ি মূল দেখবা বট গাছ থেকে, তোমার বট গাছের সেই উপরের ডাল থেকে নিচের দিকে ঝুড়ি মূল বের হয়। কেয়া গাছের ঠেস মূল। পান গাছ দেখবা যে তোমার ওই অন্য গাছকে ধরে রাখার জন্য আরোহী মূল বের হয়। আমরা খেয়াল করে দেখব যে সকল উদ্ভিদের মূল কিন্তু এক রকমের নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকমের। এরূপ ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থানিক মূল আর একটা হলো কি মূল, অস্থানিক মূল। একটা স্থানিক মূল আর একটা হলো অস্থানিক মূল। স্থানিক মূলটা কি? এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতর প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলে প্রধান মূল থাকে, যথা মূলা, আম, জাম, লিচু, সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল।
তাহলে স্থানিক মূল হলো ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে, এটা হলো তোমার স্থানিক মূল। স্থানিক মূলে প্রধান মূল থাকে, উদাহরণ হিসেবে আমরা আম, মূলা, মরিচ, সরিষা এগুলোর কথা বলতে পারি। দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কয়টা বীজপত্র? 2টা বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়, যেমন আম, জাম, মরিচ, সরিষা, নয়নতারা প্রভৃতি উদ্ভিদে এ ধরনের মূলতন্ত্র রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্থানিক মূল, এই যে, আর এটা হলো কি মূল? অস্থানিক মূল। এখানে 2 ধরনের মূল আছে, স্থানিক মূল এবং অস্থানিক মূল। অস্থানিক মূল কি? এসব মূল ভ্রূণ মূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। অস্থানিক মূল আবার কি? ভ্রূণ মূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড এবং পাতা থেকে। এ ধরনের আবার মূল আবার 2 প্রকার, একটা হলো গুচ্ছ মূল আর একটা হলো অগুচ্ছ মূল। গুচ্ছমূলটা কি? ধান, ঘাস, ঘাস ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো দেখবা যে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল কি হয়েছে? সৃষ্টি হয়েছে। এরা হলো কি মূল? গুচ্ছমূল। এরা কি মূল? গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। ভ্রূণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। এগুলোর উদাহরণ আমরা গুচ্ছমূলের উদাহরণ হিসেবে বলতে পারি। তারপর যেটা অগুচ্ছমূল, এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। অগুচ্ছমূল হলো এরা গুচ্ছাকারে গাদাগাদিভাবে না জন্মিয়ে আলাদাভাবে থাকে, যেমন কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুরি মূল, এ ধরনের এগুলো হলো অগুচ্ছ মূলের উদাহরণ। কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুরি মূল। মূল নিম্নলিখিত কাজ করে থাকে। কি কি কাজ করে? মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে। আমরা জানি মূলে মূলরোম অঞ্চল বলে একটি অংশ থাকে। এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ কি করে? সংগ্রহ করে। এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। আমরা নতুন শব্দ হিসেবে প্রধান মূল, তারপরে স্থানিক মূল, অস্থানিক মূল, গুচ্ছ মূল, শোষণ এবং মূল রোম এই শব্দগুলো জানলাম। এবার দেখব কাণ্ডের বিভিন্ন অংশ। আমরা যখন আম পাড়তে গাছে উঠি তখন মাটির উপরে গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি। এটাই হলো গাছের কাণ্ড। কুল গাছে যে ডালে বসে কুল খায় সেগুলো হলো কি? শাখা। গাছের শাখাও কিন্তু কাণ্ডেরই অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই হলো কাণ্ড। এতে পর্ব, পর্বমধ্য ও মুকুল থাকে। আমরা এখানে চিত্রে যদি খেয়াল করি একটি শাখা কাণ্ড দেখো, এখানে আছে পর্বমধ্য, আছে এখানে আছে যে কাক্ষিক মুকুল, আছে পত্র এবং আছে হলো অগ্র মুকুল। পর্ব কি? কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে বলে পর্ব বা সন্ধি। পর্বমধ্য, পাশাপাশি 2টি পর্বের মধ্যবর্তী অংশটি হলো পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। এরপরে দেখব মুকুল। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে বলে পত্রকক্ষ। সাধারণত মুকুল এই পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। কাণ্ডের শ্রেণীকরণ। একটি আম গাছের কাণ্ড, একটি লাউ গাছের কাণ্ড, একটি নারকেল গাছের কাণ্ড লক্ষ্য করি। কোনটির কাণ্ড বেশ শক্ত, কোনটির কাণ্ড দুর্বল, আবার কোনটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই। এই থেকে ধারণা করা যায় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে, তবে এদের প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো সবল কাণ্ড আর একটা হলো দুর্বল কাণ্ড। সবল কাণ্ড,
এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে, যেমন আম, জাম, নারিকেল, তাল এগুলো হলো গাছের কাণ্ড এবং এরা হলো সবল কাণ্ড। এই কাণ্ডগুলোর কোনোটির শাখা প্রশাখা থাকে, আবার কোনোটির শাখা প্রশাখা থাকে না। যেমন অশাখ কাণ্ড, এসব কাণ্ডের কোনো শাখা হয় না। এই সবল কাণ্ডের মধ্যে আছে যাদের কি থাকে না, শাখা হয় না। কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে উঠে, এর শীর্ষে পাতার মুকুট থাকে। খেয়াল করলে দেখবে নারিকেল, তাল, সুপারি ইত্যাদি গাছের কাণ্ড কিন্তু এই ধরনের হয়। এদের কোনো কি থাকে না, শাখা প্রশাখা থাকে না। তাদেরকে কি বলা হয়, অশাখ কাণ্ড বলা হয়। তারপর যেটা দেখব সেটা হলো শাখান্বিত কাণ্ড। কি দেখব, শাখান্বিত কাণ্ড। যেমন শাখান্বিত কাণ্ড আবার বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কোনো কোনো গাছে প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে সম্পূর্ণ গাছটিকে একটি মঠের ন্যায় দেখায়। এ গাছের নিচের দিকের শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকের শাখাগুলো কি হয়, ছোট হয়। যেমন এই যে এটা হলো অশাখ, এটা হলো অশাখ আকৃতির, আর এটা হলো কি আকৃতি, মঠ আকৃতি। যেটা আমি এখন বললাম যে কোনো কোনো গাছে প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে সম্পূর্ণ গাছটিকে একটি মঠের ন্যায় দেখায়। এই গাছের নিচের দিকে শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়ে থাকে। সম্পূর্ণ গাছটি নিচের থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দেবদারু গাছ, বিলেতি ঝাউ গাছ ইত্যাদি এ ধরনের কাণ্ড। এই গাছগুলোতে কি থাকে, মঠ আকৃতির কাণ্ড দেখা যায়। তারপর দেখব গম্বুজ আকৃতি। কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় বা থাকে যে গাছটিকে একটি গম্বুজের ন্যায় দেখায়। যেমন আম, কাঁঠাল, জাম। এটা হলো কি আকৃতির, গম্বুজ আকৃতির। তারপরে দেখব তৃণকাণ্ড। এসব কাণ্ডে পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট। পর্ব থেকে স্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, যেমন বাঁশ, আখ ইত্যাদি। ক্ষেত্রবিশেষ এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে। দুর্বল কাণ্ড দেখব এবার, যে কিছু উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না, তাই এরা দুর্বল ও নরম। এদের কোনোটি লতানো, কোনোটি শয়ান, আবার কোনোটি আরোহী। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো শয়ান, মানে মাটির সাথে লেগে থাকে, আর এটা হলো লতানো। এটা হলো কি, লতানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মূল এবং কাণ্ড সম্বন্ধে আজকে বলেছি। মূল এবং কাণ্ড সম্বন্ধে আজকে তোমাদের আমি বলেছি। তোমরা ভালোভাবে আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে আবারও দেখবে এবং শুনবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। অন্যদিন এর পরের অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের সবার মঙ্গল কামনায় আজকে